তাই তার ভাষ্যমতে প্রেমের জায়গায় প্রেম, টিকটকের জায়গায় টিকটক। মূলত একথা ভেবে প্রেম আর টিকটক করার সিদ্ধান্ত নিয়েছে, যাকে প্রেমে ছ্যাঁকা খাওয়া মাত্র টিকটক করে মনের দুঃখ কমাতে পারে। তাছাড়া কষ্টের গানগুলো নাকি ছ্যাঁকা না খেলে ঠিকঠাক মতো অভিনয় করা যায় না, করলেও খামতি থেকে যায়। এই তো তাদের পাশের বাড়ির ডিভোর্সি মেয়ে রুনিয়া আপুও টিকটক করে। তার লদলদে গতর নিয়ে ঝাঁকানাকা গানে কোমর দুলিয়ে দুলিয়ে নাচে। কখনো বা প্রাক্তন স্বামীর কথা ভেবে ভিডিও অন করে খুব কাঁদে। এ তো স্বামীকে স্মরণ করাও হয়, টিকটকও করা হয়। আবার তাদের ক্লাসের মেকআপ সুন্দরী মিলি টিকটক করে। পড়াশোনায় পুরোই ডাব্বা, কলেজ ব্যাগে বই বাদে মেকআপ সামগ্রী নিয়ে ঘুরে। পথে ঘাটে সুযোগ পেলেই টিকটক করতে শুরু করে। এসব করে সমানতালে টাকা কামাচ্ছে। আইফোন কিনতে নাকি বিদেশে যাবে। দেশে আসা আইফোন প্রায় নকল হয়, তাই সরাসরি বিদেশে গিয়ে চোখে দেখে পরখ করে আইফোন কিনবে। কি সৌভাগ্য তার! নিজের টাকায় শখের জিনিস কেনার মতো সুখ পৃথিবীতে আছে নাকি? না, নেই তো। এ সুখ অনিন্দ। বাস্তব সত্য হলো, টাকা থাকলে সবাই উড়ে উড়ে ভালোবাসতে আসে, আদর করে। কিছু হলে বলার আগে কিলবিল করে যত্ন করে আসে। আর যার টাকা নেই তার সম্মানে পরদ একদম শূন্যের কোঠায়। গুরুতর কিছু হলেও গুরুত্ব মিলে না, যত্ন মিলে না। এ বাড়িতে জলজান্ত উদাহরণ হিসেবে তার কথাখানা ধরা যাক। তার টাকা নেই, ছোটোখাটো ইনকামের সোর্সও নেই, এই জন্য কেউ দেখতেই পারে না, ভালোবাসতেও পারে না। মাসে মাসে মোটা টাকা কামানো ঘাওড়া শুদ্ধই সবার চোখের মণি, কয়লার খনি। ওর সামান্য জ্বর এলে সবাই তাকে আদরে আদরে গদগদ করে মাথায় তুলে রাখে, অথচ তার বেলায় যেন লবণঙ্কা। অন্যকে কী বা বলবে, নিজের আপন মাই তো কোনো পাত্তা দেয় না, গুরুত্ব নেই। থাক, লাগবে না, কারো পাত্তা লাগবে না। পায়ের ব্যথাতেই মরে ভূত হয়ে এখানে ওভাবে পড়ে থাকুক, আর সবাই শুদ্ধ পুরুষকে নিয়ে ভালো থাকুক। এমন মনমরা অভিযোগ করতে করতে শীতল এক পর্যায়ে ঘুমিয়ে গেল। তবে তার অজানাই রয়ে গেল, সে ঘুমানোর পর তার মা বড় মা এসে পায়ের ব্যথা কমানোর স্প্রে করেছে, ঠিকঠাক শুয়ে গায়ে চাদর টেনে দিয়েছে। পাগল মেয়েটা কত শত অভিযোগ করল, অথচ এটাও অজ্ঞাত রইল। তার মা পায়ের কালসিটে দেখে ছলছল চোখে তাকিয়ে আলতো করে হাত বুলিয়ে দিয়েছেন স্নেহমাখা স্পর্শে। কপালে আদর এঁকে অশ্রু ভেজা চোখ মুছে দিয়েছেন মমতা মাখা আঁচলে। আর বড় মা ওর পায়ের অবস্থা দেখে শুদ্ধকে আরেক দফা ঝেড়েছে। সময় তখন দুপুর 1:48। এমন সময় চৌধুরী নিবাসের কর্তারা বাসাতে থাকে না বললেই চলে। অফিস থেকে বাসায় ফিরে লাঞ্চ ছাড়া সম্ভব হয়ে ওঠে না, ব্যস্ততা থাকে, কখনো মিটিং থাকে, হিসাব নিকাশের ব্যাপার থাকে। মোদ্দা কথা, সময়ের সঙ্গে সঙ্গে পেরে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু সারাফাত ও শাওয়ান চৌধুরী, ছোট ভাই শাহাদত চৌধুরী ছুটিতে এলে 3 ভাই একসঙ্গে খেতে বসে। তখন যত ব্যস্ত থাকুক, 3 বেলা একসঙ্গে এক টেবিলে খেতে ঠিকই সময় বের করে নেন। তখন ভাইদের থেকে কাজকে গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ শাহাদাত চৌধুরী বাড়ির বাইরে থাকেন। দিনের পর দিন, মাসের পর মাস একা একা খান, পরিবারকে কাছে পান না, সময় দিতে পারে না। ওনার নিশ্চয়ই পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করে, গল্পের পসরা খুলে খাওয়ার পর্ব সারতে ইচ্ছে করে। তাছাড়া এক টেবিলে খেতে বসলে কত কথা হয়, কত মজা হয়, রাগ, অভিমান, দুষ্টুমি, খুনসুটি সবই হয়। আর এগুলো বন্ধনকে আরও দৃঢ় করে, সম্পর্ক মজবুত করে। ছোট ভাইয়ের দিকটা মাথায় রেখে সারাফাত চৌধুরী আদেশে যে কটা দিন উনি বাড়িতে থাকেন, সবাই খাওয়ার সময় ঠিক পৌঁছে যায়। সেই নিয়ম অনুযায়ী আজও সবাই একে একে খাওয়ার টেবিলে এসে হাজির, অথচ সবার মধ্যে শীতল অনুপস্থিত। তার কথা জিজ্ঞাসা করায় সকলে মুখ চাওয়াচাই করল, কেউ জানে না তার কথা। সকালের পর থেকে তাকে নিচে দেখা যায়নি, রুম থেকে বেরো হয়নি, এমনকি সকালেও খায়নি। একথা শুনে সারাফাত চৌধুরী নিজে গেলেন অভিমানী মেয়েটার রাগ ভাঙাতে। উনি না গেলে তাকে কেউ আনতে পারবে না, একথা কারো অজানা নয়। বাবাকে যেতে দেখে শুদ্ধ বিরক্ত হয়ে তাকালো। এত আহ্লাদে আরও ফাজিল হয়েছে সে। শাসনই একটা মেরেছে তো কি, তাতে না খেয়ে কেঁদে কেটে ঢঙের পসরা খুলে বসেছে। বাবা গেল, এরপর যদি না আসে তাহলে আরেক দফা মার হবে তার। সকালে চেলাকাট দিয়ে মেরেছে, এবার হাতি যথেষ্ট। থাপ্পড়ে মারির দাঁত যদি না নড়িয়েছে, তারও নাম সোহাইব চৌধুরী শুদ্ধ নয়। এদিকে ক্ষুধার চোখে শীতলের সাধের ঘুম ভেঙে গেছে অনেক আগে, কিন্তু মনের জেদ পুষে উঠছে না, খেতেও যাচ্ছে না, খালি এপাশ ওপাশ করে সময় কাটাচ্ছে। ফোনটাও তো নেই যে স্বর্ণ আপুকে ফোন করে বলবে চুপি চুপি কোনো খাবার দিয়ে যেতে।
তার রাগের আবার আরেক জ্বালা, মানুষের রাগ উঠলে নাকি ক্ষুধামন্দা হারিয়ে যায়, আর তার পেটে রাক্ষসে খিদে এসে হাজির হয় ইচ্ছে করে দুনিয়া শুদ্ধ খেয়ে ফেলতে। একথা কোনো কথা? এমন হলে সে রাগ দেখাবে কি করে? আর রাগ না দেখালে বুঝাবে কিভাবে সেও বড় হয়ে গিয়েছে? তাকে যখন তখন মারা যাবে না, বকাও যাবে না, কিন্তু কেউ তাকে ডাকছে না কেন খেতে? কিছুক্ষণ আগে বাবা, মেজো চাচু, বড় মা, শখ আপু ডেকেছিল, সে রাগ করে যায়নি। অভিমানে পারদ আকাশচুম্বী কি না, যাবেও না, খাবেও না ভেবে দরজা আটকে ঘাপটি মেরে বসেছিল। ঘুম ভাঙার পর আর রাগ পড়ে গিয়েছিল কিছুটা, কিন্তু তাদের ডাকাডাকি শুনে শুদ্ধ রুম থেকে বেরিয়ে এসে খ্যাক খ্যাক করে বলেছে, এত ডাকাডাকির কি আছে? খাবে না ভালো কথা, একবেলা না খেয়ে কেউ মরে যায় না। ওই লাউয়ের বাচ্চা কদু একথা বলে তার রাগটাকে বাড়িয়ে দিয়েছে। সে পারতো না নিজে এসে সুন্দর করে ডাকতে? একবার বললে কি আর হতো, সরি আর মারবো না, খেতে আয়। কিন্তু সে উল্টো তেড়া করে বলে রাগ চটিয়ে দিয়েছে, মেজাজের উপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন থেকে তার মেজাজ টাঙ্গে উঠে আছে। আপাতত বিশ্রী মেজাজ ঠান্ডা করতে শাওয়ার নিয়ে এলো সে। শুদ্ধকে বকা চলমান রেখে ভেজা চুল মুছতে মুছতে সে কে যেন নক করলো তার রুমের দরজায়। খ্যাক করে উত্তর দেওয়ার আগে ভেসে এলো বড় বাবার গলা। সে জলদি দরজা খুলে দেওয়ার মাত্রই সাফায়াত চৌধুরী স্নেহমাখা হাসি উপহার দিলেন। শীতল সব রাগ ভুলে গেল, অভিমানের পারদ গলেও চুরচুর। এই মানুষটার প্রতি একটু বেশিই দুর্বল সে। ওনার কোনো কথা ফেলতে পারে না, কারণ বাবাকে সে কতদিন কাছে পায় না বললেই চলে। যখন বাবাকে প্রয়োজন হয় এই মানুষটাই তাকে আগলে রাখে, সাহস দেয়, ভরসা যোগায়। এমনকি পৃথিবীতে আসার পর সে সবার প্রথমে কোলে চড়েছে এই মানুষটারই। ওর বাবা তখন কোনো একটা মিশনে গিয়েছিল। এমনিতেও সে জানে উনি সবার থেকে তাকে একটু বেশিই ভালোবাসেন, কারণ শীতল নাকি মায়ের পেট থেকে আধমরা হয়েছিল, অনেক দিন হসপিটালে থেকে সুস্থ হয়েছিল, দেখতে এত আদুরে হয়েছিল, খুব সহজে তার উপর সবার মায়া পড়ে গিয়েছিল। একটু বড় হয়ে বাবার আঙুল না পেয়ে বড় বাবার আঙুলটাকে আঁকড়ে ধরেছিল সে। বাড়ির অন্যান্য ছেলেমেয়েরা ওনার রাগি রাগি মুখ দেখে ভয় পেত, খুব একটা কাছে ঘেঁষত না, এখনও তাই। অথচ সব কিছুতে শীতলে ওনাকেই চায়, এখনও তাই। রুমের দরজায় বড় বাবাকে দেখে কিছু বলতে হলো না, সে বিনা বাক্যে নিচে নেমে এলো, চেয়ারে টেনে খেতে বসলো। আজ দুপুরে স্পেশাল আইটেম সর্ষে ইলিশ, অন্যান্য পদও আছে। অ্যালার্জি জনিত সমস্যার কারণে শুদ্ধ ইলিশ খায় না, তাই শুধু তার জন্য সীতারার হাতে স্পেশাল ডিম ভুনা। শীতলও জানে ডিম ভুনা শুদ্ধের জন্য, তবুও সে ভাত নিয়ে ডিমটাই পাতে তুলে নিল। কেউ যেন ফেরত দেওয়ার কথা না বলতে পারে, তাই ডিমটাই আগে মুখে পুরে নিল। বলা বাহুল্য, সে এভাবে মনের রাগ মিটালো। মেয়ে ছেলে মানুষই দেখে সিমিত দাঁতে দাঁত চেপে বলল, নায়িকার মা, এ কি তুই শুদ্ধ ডিম খেয়ে নিলি কেন? শীতল বলল, ডিমের গায়ে কারো নামধাম লেখা দেখলাম না তো, আমি কি জানবো এটা কার ডিম? মুরগির ডিম ভেবেই তো খেলাম। এ কথা বলে সে সরাসরি শুদ্ধর দিকে তাকালো, তারপর জিজ্ঞাসা করলো, শুদ্ধ ভাই, এটা কি আপনার ডিম? শুদ্ধ একেবারে নিশ্চুপ। বড়রা শুনেও না শোনার ভান করে খেতে ব্যস্ত। তবে স্বর্ণ আর শখ একে অপরের মুখ চাচাই করলো। মার খেয়েও দুষ্টুমি কমে না এই পাঁচি মেয়ের। এখন যদি শুদ্ধ ভাই উঠে চটাস করে থাপ্পড় দেয় তখন কি হবে? দুটো মার খেয়ে তো সকাল থেকে বিছানাগত হয়ে পড়েছিল, আরেক চোট খেলে দুই চোখে সর্ষে ফুল দেখবে। তাছাড়া কেউ যদি বারবার যেচে নিজের পায়ে কুড়াল মারতে চায় তাহলে কি বা করার? অথচ শীতল কথা শুনে সারফাত চৌধুরী মুখ টিপে হাসলেন, তবে সেই হাসিটা ঠোঁটের কোণেই অদৃশ্য হয়ে গেল। কথাই বলে, হাতির গায়ে শক্তি বেশি হলেও পিঁপড়েও কম যায় না, সেও মরার আগ পর্যন্ত দাঁত বসিয়ে কামড়ে ধরে থাকে। বিপক্ষ দলকে বোঝায় হেরে যাবার পাত্র সে নয়, সহজে হার মানে ভিতুরা। শুদ্ধ নিজের মতো খেতে ব্যস্ত, অল্প অল্প ভাত মুখে দিয়ে সুন্দর করে খাচ্ছে সে। শীতলের কাণ্ড দেখেও নির্বাক, এমনকি তার কথায় জবাব দেওয়ারও প্রয়োজন মনে করল না সে, কারণ পাগলরা তো কত কি বলে, সব কথা কি আর ধরতে আছে? বোধ বুদ্ধি থাকলে বলতো না নিশ্চয়ই। অথচ শীতল মনের সুখে ডিমটার খেয়ে সর্ষে ইলিশ দিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছে। মাঝে মাঝে আর চোখে শুদ্ধর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, মুখে ভাতের লোকমা তুলে মনে মনে চিৎকার করে বলছে, এই শুদ্ধ ভাইকে খাওয়ান এত স্বাদ কে? বড় জায়ের ইশারায় সিমিত মেয়েকে আর কিছু বলল না, বরং গজগজ করে তাড়াতাড়ি ডিম ভেজে শুদ্ধর প্লেটে তুলে দিল। এখন নিশুতি রাত, ধীরে ধীরে ঘড়ির কাঁটা এগোচ্ছে তিনের ঘরে। গাঢ় আঁধারে ডুবে আছে ধরাধাম। আকাশে উঠেছে মস্ত বড় পূর্ণিমার চাঁদ, বইছে মৃদু বাতাস।
আশেপাশে কোথাও একদল কুকুর ডাকছে নিজস্ব স্বরে। দু একটা জোনাকির দেখাও মিলেছে অদূরে ঝোপে। তারা নিজস্ব আলো জ্বালিয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন মনে। থেমে থেমে ঝিঝি পোকাও তাল মেলাচ্ছে অদ্ভুত স্বরে। ঠিক সেই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে এলো শখ আর স্বর্ণ। হাঁটছে ধীর গতিতে, ভয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে সতর্ক দৃষ্টিতে। তাদের থেকে মাত্র কয়েক হাত দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অবয়ব। দারোয়ান কাকাকে দেখা যাচ্ছে না, বেঘরে ঘুমাচ্ছে বোধহয়। আর একটু সামনে এগিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা পেয়ে দ্রুত এগিয়ে গেল তারা। আর্তনাদ করে জাপটে ধরল সেই আগন্তুককে। আঘাতপ্রাপ্ত শরীরে হালকা স্পর্শ যান বেরিয়ে যাওয়ার জোগাড়। তবুও আগন্তুক ব্যথাতুর শব্দ না করে নিজেকে সামনে নিল। জোরপূর্বক হাসার চেষ্টা করলো। দুজনকে জাপটে ধরে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত জ্বরে কাঠ হয়ে আসা কণ্ঠস্বরে কোনো শব্দই বের হলো না। কয়েকবার শুকনো ঢোক গিলেও চেষ্টায় ব্যর্থ হলো। তাকে এই অবস্থায় হাসতে দেখে শখ কান্না ভেজা স্বরে বলল, এ কী অবস্থা তোমার? কোথায় ছিলে তুমি? ফোন বন্ধ ছিল কেন? ছোট বোনের কথা শুনে বুঝে আসা চোখ দুটো পুনরায় খুলল সায়ন। আশেপাশে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, সায়ন বলল, আমাকে ধর বোন, মাথা ঘুরছে, হাঁটতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। ভাইয়ের কথা শোনা মাত্রই স্বর্ণ আর শখ দ্রুত তাকে ধরল। তাদের চোখের পানি দেখে সায়ন কাঁদতে বারণ করলো। ফিসফিস করে জানালো সে ঠিক আছে এবং বাড়ির কেউ জানার আগে তাকে এক্ষুনি রুমে নিয়ে যেতে। ভাইয়ের অবস্থা দেখে কেউ কথা বাড়ালো না আর ধীরে ধীরে দোতলায় নিয়ে যেতে সামনে পা বাড়ালো। চৌধুরী নিবাসে দোতলার রুমগুলো বাড়ির ছোট সদস্যদের দখলে। বড়রা থাকে নিচতলায়। দোতলার সায়নের পাশে শুদ্ধের রুম, শুদ্ধ পাঁচটায় শখের রুম। শখ স্বর্ণ এক রুমে থাকে। ওরা দুজন ঘুমায়ও একসাথে, কিন্তু শীতলকে নেয় না, কারণ শীতলের ঘুমানোর ভঙ্গিমা ভালো নয়। সে ঘুমের ঘোরে পাশের জনকে বুকের উপর পা তুলে দেয়। ঘুমের ঘোরে বকবক করে, হাসে। পাশের ঘুমন্ত মানুষটা যদি হঠাৎ খিলখিল করে হেসে ওঠে তাহলে কেমন লাগে? তাছাড়া শখ আর স্বর্ণ দুজনই রাত জেগে ফোনে কথা বলে। তারা এখন বড় হয়েছে, ব্যক্তিগত মানুষও রয়েছে। এসব শীতল জানলে সবাইকে জানিয়ে দেবে। এই মেয়ের যা পেট পাতলা, তার পেটে কথা থাকে না। অগত্যা শীতল একা একা রুমে থাকে। তার রুমের দরজা সবসময় হাট করে খোলা থাকে। বলা বাহুল্য, ইচ্ছে করেই দরজা খোলা রাখে, যাতে ভয় পেলে দৌড়ে বের হয়ে যেতে পারে। শখ ও স্বর্ণ বের হওয়ার আগেও দেখে এসেছে শীতল হাত পা ছড়িয়ে বেঘরে ঘুমাচ্ছে। কথা বলার সময় শীতলের গলার স্বর আস্তে হয় না, আর ফিসফিস করা কথাও পাশের জন শুনে ফেলে, তাই তাকে ডাকার ভুল করেনি তারা। এছাড়া সায়ন তাদের কল করে বলেছে যেন কেউ বুঝতে না পারে এমনভাবে বাসার বাইরে আসতে, কারণ তার এই অবস্থা দেখে তুলকালাম ঘটে যাবে। যা হবে সকালে দেখা যাবে। এই মুহূর্তে তার বিশ্রাম দরকার। শরীর ছেড়ে দিচ্ছে, অসহ্য ব্যথায় দু চোখ বুঝে আসছে। তাছাড়া এবারই যে প্রথম তা নয়, এভাবে প্রায় দিনই মাঝরাতে বাসায় ফিরে সে, আর তাকে চুপি চুপি বাসায় ঢুকতে সাহায্য করে তারই ছোট বোনেরা। তারা তিনজন বাইরে থেকে সিঁড়ির কাছে আসতেই হঠাৎ ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। অন্ধকার কেটে আলোর মাঝে দেখা গেল শাহাদত চৌধুরী দাঁড়িয়ে আছেন, দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ। ছোট চাচুকে দেখে চারজন ধরা পড়ে মাথা নিচু করে নিল। তবে মনে মনে খানিকটা স্বস্তি পেল শারাফাত চৌধুরীর কাছে ধরা না পড়ায়। ওনার কাছে ধরা পড়লে খবর ছিল তাদের। শাহাদত চৌধুরী আঘাতপ্রাপ্ত সায়নের আপাদমস্তক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলেটার মাথায় হাত পায়ে ব্যান্ডেজ করা। এই ছেলেকে কতবার বুঝিয়েছেন এসব রাজনীতি না জড়াতে, কিন্তু এই ছেলে কথা শুনলে তো। শুধু একবার নয়, বারবার বাড়ির সব সদস্যরা তাকে বুঝিয়েছে এসব না করতে, কিন্তু সে শোনেনি, বরং জেদ দেখিয়ে দলের নেতা হয়েছে। তার চেলাপেলারা তাকে ভাই ভাই করে ডেকে মুখে ফেনা তুলে ফেলে, মিছিল মিটিং করে, মারামারিতেও দেখা যায়। যত দিন যাচ্ছে রাজনীতির সঙ্গে আরও জড়িয়ে যাচ্ছে সে। এবং আজ জানা গেছে আবু সিদ্দিক নামে একজন রাজনীতিবিদের ডানহাত সে। নির্বাচনের জন্য যত দৌড়ঝাঁপ করতে হয় করছে আবু সিদ্দিকের হয়ে। একথা শোনামাত্র শারাফাত চৌধুরী ভীষণ ক্ষেপেছে তার উপর, কারণ চৌধুরী নিবাসের কেউ সরাসরি রাজনীতিতে জড়ায়নি কখনো। সায়নী এই দুঃসাহস দেখিয়েছে। এসবের চক্করে কবে যে মার খেয়ে মরে রাস্তায় পড়ে থাকে কে জানে। ভালো স্টুডেন্ট সে, রেজাল্টও ফার্স্ট ক্লাস, অথচ আবেগের বশে ভুল ডিসিশন নিয়ে ক্যারিয়ার নষ্ট করেছে, রাজনীতিতে নাম লিখিয়েছে। তাকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না রাজনীতি এত সোজা নয়। রাজনীতিতে টিকতে গেলে নোংরা সাফ করার সঙ্গে সঙ্গে নিজের গায়ে নোংরাও লাগাতে হয়। লয়ার পার্সন হয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না।
করলে যান মানসহ ক্ষমতার স্থায়িত্ব থাকে না। এসব ভাবতে ভাবতে উনি এগিয়ে এলেন। ড্রয়িং রুমের দেয়ালে সেটে রাখা বড় দেয়ালটার ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিলেন। একবার তাকালেন বড় ভাইয়ের রুমের দিকে।